আমার বাচ্চা বউ হুমায়রা ইসলাম শায়লা পর্ব 8 থেকে 10। তোর ভাবির শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিলাম। ভাইয়া, তুমি ভাবির কুচি আবারও ঠিক করে দাও। আমি একটা ছবি তুলি একদম নেটের পিকচারের মতো। সাফিন ও বোনের কথা মতো তাই করলো। তখন নূর সাফিনের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যুক, আপনি আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিলেন নাকি আমার পেটে কামড় দিচ্ছিলেন? আমি এখন বলে দেই নাবিলাকে। সাফিন নূরের দিকে চোখ পাকিয়ে তাকায়। নূর ভর পেয়ে শক্ত একটি ঠোক গলে। তারপর ছবি তোলা শেষে নাবিলা তার ভাবিকে নিয়ে চলে যায়। সাফিন পড়েছে আর এক বিপদে। বাড়ি আসার পর থেকে তার বউকে সে কাছে পাচ্ছে না। কেউ না কেউ তার বাচ্চা বউকে নিয়েই যাবে। সাফিনও লজ্জায় বলতে পারে না, কিন্তু বউকে তো আর লজ্জা পায় না সে। বউয়ের কাছে লজ্জা পেলে এই জন্মে তাকে আর বাসর করতে হতো না। ব্যস্ত নগরীতে নেমে এসেছে গুনসান নীরবতা। শহরের কর্মজীবী পথিকেরা যে যার নিজের ঘরে ফিরেছে। ক্ষণিকক্ষণ পর পর বড় বড় যানবাহনের শব্দ ভেসে আসছে। ব্যস্ত একটি দিন পেরিয়ে চাঁদের আলোয় দূর আকাশের তারারা মিলে খেলা করছে। রাত 11টা বাজে। সকালে যে যার রুমে গিয়ে ঘুমিয়েছে। শুধু সাফিন ঘুরে বেড়াচ্ছে এক রুম থেকে আর এক রুম। তার বউকে কোনো রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাফিন বেশ বিরক্ত। বউটা যদি কোনো বস্তু হতো তাহলে এ কাছারে ভেঙে ফেলতো, কিন্তু সে কোনো বস্তু নয়। সে সাফিনের কলিজার টুকরা, সাফিনের বাম পাঁজরের হাড়। বউটা গেল কোথায়? তার সকল রুম খোঁজা হয়ে গেছে, এমনকি তার বাবা মায়ের রুমও খোঁজা শেষ। এই সব দোষ নাবিলার। আরে, তোর ভাইয়ের সাথে কিসের এত শত্রুতা? সাফিন যখন বিদেশে চলে যাবে তখন না হয় তোর খুশি, যত খুশি তোর ভাবিকে কলিজার মধ্যে আটকে রাখিস। এখন তো ভাইয়াকে একটু পেস দে। আর এই বাচ্চা বউটা খুব শয়তান, সাফিনকে দেখলে খালি পালায় পালায় করে রোমান্সের ভয়। আরে বোকা মেয়ে, সাফিন যদি কানাডায় না যেত তাহলে তোর সাথে সংসার শুরু করতো না, বিয়ে করলেও ছুতো না। নিহাত বিদেশে চলে যাবে, তাই তো ছুঁয়ে রেখে প্রমাণ রেখে যাচ্ছে নূর অন্য কারো না, তার স্ত্রী। আরে তুই যাতে করে কারোর সাথে কোনো রিলেশনে না যেতে পারিস। নে, এ বদমাস মেয়ে আর মাত্র কয়েকটা দিন, তারপর তুই প্রবাসী হলে বলি। তারপর পালায় পালায় কি করিস? যখন শপিং ভিডিও কলেও ফোন দিব না এই শয়তান বেডিকে। শয়তান বেটি একটা। এসব ভেবে ভেবে অবশ্য পেয়ে গেল কাঙ্ক্ষিত রুম। পেয়েছো তো পেয়েছে। রুম ভেতর থেকে লক করা, দরজা কড়া নেড়ে ডাকে সাফিন, ম্যাডাম তাসনুর যারা, দরজা খুলুন তাড়াতাড়ি। কয়েকবার হাঁক ডাকের পরও কেউ দরজা খুলছে না। সাফিন রেগে মেখে দাঁতে দাঁত পিষে বলল, নূর দরজা খোলো। এই নাবিলা, দরজা খুল। দরজা না খুললে কিন্তু ভেঙে ফেলবো। না, এইভাবে না। ভয় দেখালে তার বাচ্চা বউ আর বোন ভয় পাবে। দরজা খুলবে না, বরং কেঁদে দেবে। আর এত রাতে কান্নাকাটি করলে বাবা মা কি ভাববে? তাই নরম গলায় বিনয়ের সুরে বলল, নাবিলা আমার বোনও, দরজা খোল। দরজা খোল না সোনা। কিছু বলবো না, শুধু তোর ভাবিকে আর তোকে একটা জিনিস দেখিয়ে চলে যাব। খোল না আমার সোনা বোনও দরজাটা। এতক্ষণ নাবিল আর নূর ভয়ে একে অপরকে ভয়ে জড়িয়ে ছিল। সাফিনের 3 ডাকে তাদের ঘুম ছুটে যায়। নূর নিষেধ করে দরজা খুলতে। নাবিলাও তার ভাবির সাথে ঘুমাবে। সাফিন যখন রেগে ভয় দেখিয়ে বলছে দরজা ভেঙে ফেলবে, তখন দুজনে ভয়ে একে অপরকে জড়িয়ে কেঁদে ফেলে। নূর বারবার শুকনো ঢোক গিলছে। নাবিলা তার ভাইদের খুব ভালোবাসে, সেই জায়গায় তার রাগী ভাই তাকে কত সুন্দর করে বিনয়ের সাথে বলেছে। নাবিলা না শুনে কি থাকতে পারে? আস্তে করে দরজা খুলে দিতে যাবে, তখন নূর বলে, প্লিজ নাবিলা, দরজা খুলো না। তোমার ভাইয়াকে আমার ভয় করে। ভাবি না, দরজা না খুললে ভাইয়া কষ্ট পাবে। আমার ভাইয়েরা কষ্ট পেলে আমার একদম ভালো লাগে না। নূর কাঁদো কাঁদো গলায় বলল, তোমার ভাই আমাকে নিয়ে যাবে? নাবিলা থমকে দাঁড়ায়। ভাবি কেও সে ভালোবাসে। ভাবিকে যেতে দিবে না ভাইয়ার কাছে। সে ঘুমাবে তার ভাবির কাছে। তার কত দিনের শখ ভাবির সাথে ঘুমাবে। গল্প করে তার শখ পূরণ করার সময় সময় না এখন। তারপর নাবিলা আশ্বাসের স্বরে বলল, আমি তোমাকে যেতে দিব না ভাবি। ভাইয়ার সাথে 2টা কথা বলেই পাঠিয়ে দিব। সত্যিই তো? পিঙ্কি প্রমিস? হ্যাঁ ভাবি, পিঙ্কি প্রমিস। দরজা খুলতে এত সময় লাগে? হ্যাঁ। সর সামনে থেকে, বলে গটগট করে ভিতরে ঢুকে পড়ল সাফিন। নাবিলা ধমক গায়ের মাখে না, কারণ কিছুক্ষণ আগে তাকে আশকারা দিয়েছে না বনু বলে। তাই সে বলল, ভাইয়া আমার খুব ঘুম পেয়েছে। কি বলবে বলো? তোর ঘুম পেয়েছে, ঘুমিয়ে থাক। নূর ওঠো, আমি জানি তুমি জেগে আছো। এবার রুমে চলো। ভাইয়া আমার খুব ঘুম পেয়েছে। কি বলবে বলো?
তোর ঘুম পেয়েছে, তুই ঘুমিয়ে থাক। নূর ওঠো, আমি জানি তুমি জেগে আছো, এবার রুমে চলো। সাফিনের ধমকে নূরের বন্ধ চোখের পাতায় কেঁপে উঠল। অবস্থায় শুল্ক ঢোক গিলল। নাবিলা এক লাফে বেডে উঠে গিয়ে নূরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সে যেতে দেবে না তার ভাবিকে। নূরও ঘুম থেকে উঠে নাবিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বেচারা সাফিন তাজ্জব বনে গেল। কি এমন বলেছে এরা দুই ননদ ভাই বোন? কেঁদে দিল। আমি যাব না, নাবিলার সাথে ঘুমাবো, আমি ভাবির সাথে ঘুমাবো। সাফিন তো এবার পুরোপুরি আহাম্মক বনে গেল। এমন কি বলেছে যে সে তার জন্য কান্না করতে হবে? আদরে বউ আর বোনের চোখের পানি সহ্য হয় না সাফিনের। কিন্তু বউকে ছাড়া থাকবে কি করে সে? আর মাত্র কিছুদিন আছে দেশে। কিন্তু বউ আর বোন তো কিচ্ছু বোঝে না। তাই সাফিনকে অন্য টেকনিক কাজে লাগাতে হবে। মনে মনে যেই ভাবা সেই কাজ। আচ্ছা, কাঁদতে হবে না। তোমাদের একটা জিনিস দেখাবো। দাঁড়া, নিয়ে আসি। আর হ্যাঁ, দরজা লাগাবি না, তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। নাবিলা। সাফিন চলে যায়। নাবিলাকে দরজা লাগাতে বললেন, কিন্তু নূর নাবিলা দরজা বন্ধ করে না। তার ভাইয়ার রাগ সম্পর্কে ধারণা আছে। তোমার ভাই যদি আমাকে আবার নিয়ে যেতে চায়, তুমি আমাকে যেতে দিবা না ভাবি। কিছুক্ষণের মধ্যেই সাফিন এসে হাজির হয়। কোনো কিছুই নিয়ে আনেনি সে। হাতে শুধু একটা আইপ্যাড। সাফিন নাবিলার হাতে দিতে দিতে বলে, তোর ট্যাব নষ্ট হয়ে গেছে না? ধর, এটা দেখ। আমি নূরকে নিয়ে যাই। নাবিলা ধরতে গিয়েও ধরল না। ভাবিকে কিছুতেই যেতে দেবে না সে। সে বলল, লাগবে না আমার আইপ্যাড। সাফিন বুঝে গেছে আজকে আর যেতে দেবে না তার বউকে। ওকে, অন্য কিছু করতে হবে। আর এই বউকেও শাস্তি দিতে হবে। কি পেয়েছে সাফিনকে দুই ননদ ভাই? নাবিলা, বোন, তোর মোহনাকে অনেক পছন্দ না? নাবিলা, হ্যাঁ। বোধকে মাথা নাড়ায়। তাহলে চল আজকে রাতে আমরা মুভি থেকে পার করি। মোয়ানা, মুভি ফর নাবিলা। কি, চলবে নাকি? নাবিলা খুশিতে লাফিয়ে বেডে উঠে নিজের বালিশে এসে শুয়ে পড়ে। ভাইয়া, চলবে, আসো। ছাড়তে পারি মাঝখানে, কিন্তু নূরকে শুতে দিতে হবে। না, আমি মাঝখানে শোবো না। তাহলে আমি মুভিও ছাড়বো না। বলেই চলে যেতে নিল। নাবিলা যেতে দেয় না সাফিনকে। সে নূরকে অনুরোধ করে বলল মাঝখানে শুতে। তারপর আর কি করার, সে নাবিলার কথা মতো নিল। মাঝখানে শুয়ে আছে নূর। ওর আইপ্যাডটি ধরিয়ে দিয়েছে। ওরা দুই ভাই বোন আরামসে দেখছে। সাফিন যেই চালাক মানুষ, সেই মুভিতে নাবিলা নূরের মনোযোগ চলে গেছে পুরোপুরি। তখনই তার কারিশমা শুরু হয়। সে আস্তে করে নূর চাউতরে হাত দিয়ে অনবরত হাতের বিবরণ চালায়। নূরের হাত পা শিউরে ওঠে। হাতে থাকা আইপ্যাড থরথর করে কাঁপছে। ভাবি, ট্যাব নাড়ছো কেন? ইন্টারেস্টিং কাহিনী শুরু হয়ে গেছে। ট্যাব নাড়িও না প্লিজ। নূর নিজেকে সামলায়। কিন্তু সাফিন তো তার দুষ্টুমি থামাবে না। ব্ল্যাঙ্কেটে তিনজনই গায়ে গলা পর্যন্ত ঢাকা। এসি চলছে, তাই শীত লাগছে। সাফিন নূরের পরনের শাড়ির আঁচলটা টেনে সরিয়ে ফেলল। নূর নিজেকে সামনে। এবার কাত হয়ে নাবিলার দিকে ঘুরে। নাবিলাও সুবিধা হলো মুভিটা দেখতে। কি বোকা নূর, কাত হয়ে শুয়ে শাকিল নাবিলকে সে সুবিধা করে দিল ও বুঝতে পারল না। সাফিন আস্তে করে নূরের ব্লাউজের ফিতা খুলে ফেলল। তারপর আস্তে করে মুখ গুজে দিল নূরের পিঠে। নূর আবারও কেঁপে উঠল। অন্যদিকে নাবিলা ভীষণ মনোযোগ দিয়ে মোয়ানা পানিতে পড়ে গেছে, নৌকায় ওঠার বারবার চেষ্টা করছে। নাবিলা তা গভীরভাবে মনোযোগ দিয়ে মোয়ানার লড়াই দেখছে। নূর এবার নাবিলাকে বলল, নাবিলা, তুমি ধরো, আমার হাত ব্যথা হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং সিন চলছে। নাবিলা তাই খপ করে টেনে নিয়ে গেল। নূরের আইপ্যাড নাড়াচাড়া করার জন্য ওর মনোযোগ নষ্ট হচ্ছিল। ও এখন নিজের মতো করে দেখবে। এইদিকে নূর ট্যাবটি দিয়ে সাফিনের দিকে ঘুরে ফিসফিস করে বলে, কি করছেন সাফিন ভাইয়া? নাবিলা এখানে। তো বলছিলাম না আমার সাথে যাওনি কেন? এখন শাস্তি ভোগ করো। ভাইয়া, কিরে হ্যাঁ? জামাই হই, জামাই তোর। বলেই নূরের পিঠে আবারও গুজে দিল। নূর এখন এত ছোট নয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে না। তাই নাবিলাকে বলল, নাবিলা, তোমার কোল বালিশটা একটু দাও তো। নাবিলা মুভিতে ভূত হয়ে গেছে, তাই মনোযোগ রেখেই কোল বালিশটা এগিয়ে দিল। নূর বালিশটা এনে নাবিলা আর নূরের মাঝখানে রাখলো। আর তার ভাইয়া যা শুরু করছে, নূর চায় না নাবিলা তা কিছু বুঝতে পারুক।
নূর বালিশটা রেখে মুভিতে মনোযোগ দিল। সাফিন যা শুরু করেছে করুক, নূরেরও মুভিটি খুবই প্রিয়, তাই সে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পর নূর অনুভব করলো তার পিঠে গরম নিঃশ্বাস পড়ছে। নূর বুঝতে পারলো সাফিন তার পিঠে মুখ গুজে ঘুমিয়ে গেছে। নূর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণে নূরকে জ্বালিয়ে মেরেছে, ওর স্পর্শে বারবার কেঁপে উঠেছে, কোল বালিশটি খামচে ধরেছে। সাফিন ঘুমিয়ে গেছে, ওরা দুজনে মুভিটা শেষ করে ঘুমিয়েছে। সূর্যের আলো পূর্ব আকাশে ডিমের কুসুমের মতো লাল বর্ণ ধারণ করেছে। গুনশান ব্যস্ত নগরী, আবারও কর্মব্যস্ততায় ছুটেছে কর্মজীবীরা। রৌদ্রের তাপ আস্তে আস্তে বাড়ছে, মানুষজনেরও চলাফেরা করছে। সকাল হতেই মিসেস আহমেদ সাফিনের রুমে যাচ্ছিল। নূর আর শাকিলকে ডাকতে গিয়েছিল, দেখে রুম খালি, বোঝা যাচ্ছে রুমে কেউ ঘুমায়নি। অন্যদিকে নাবিলার রুমে দেখে নাবিলাও নেই, শুধু সুনয়রা একা শুয়ে আছে। মেয়েটিকে দেখে মনে হয়েছে মিসেস আহমেদের। মেয়েটি বোধহয় কান্না করেছে। মিসেস আহমেদ বাড়ির প্রত্যেক রুম খুঁজে চলেছে, অবশেষে পেল কাঙ্ক্ষিত রুমটিকে। রুমটি ভেজানো ছিল। মিসেস আহমেদ গেস্ট রুমে প্রবেশ করতেই দেখতে পেল গেস্ট রুমে বেডে শুয়ে আছে তিনজন। নূর আর সাফিন দুজনের দিকে পিঠ করে দিয়ে শুয়ে আছে, আর নাবিলা নূরের দিকে পিঠ করে দিয়ে শুয়ে আছে। মিসেস আহমেদ তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর নাবিলাকে ডেকে নিয়ে যায়। তার মেয়েটির মধ্যে এত বাচ্চামো যে নিজের ভাই ভাবিকে আলাদা রুমে শুতেও দিতে পর্যন্ত দেয়নি। মিসেস আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে নিয়ে চলে গেলেও সুনাইরা যায়নি। তার বোন শ্বশুরবাড়িতে এসেছে, ভুলে গেছে। রাতে একা ঘুমাতে যে ভয় পায়, সুনাইরা তাকে ভুলে গেছে নূর। তাই রাগ দুঃখে বোনকে ডেকে ওঠায়, আপু আপু ওঠো। নূর সুনাইরার ডাকে ধরফরিয়ে লাফিয়ে উঠে বসে, বোনকে দেখে হা হয়ে যায়। বোনকে কালকে নাবিলার রুমে রেখে এসেছিল সাফিনের ভয়ে, সুনাইরাকে সাথে নিয়ে আসতো, কিন্তু সুনাইরা ঘুমিয়ে পড়তে আনতে পারিনি। নূরের ভাবনার মধ্যে হা করে তাকিয়ে দেখে সুনাইরাকে। সুনাইরার দৃষ্টি অনুসরণ করেন, নিজের দিকে তাকায়, দেখে তার বুকের উপর শাড়ির আঁচল নেই। ব্লাউজের ফিতাটা খোলা থাকাতে কাঁধ বেরিয়ে বারবার নেমে যাচ্ছে হাতটা। নূর আঁচলটা ঠিক করে হাতাটা টেনে টুনে তারপর বলে, কি হয়েছে সোনা বোন, কেঁদেছিস নাকি? নূরের কথায় সোনারা কান্না পায়। নূরের বুকে এসে এলোপাতাড়ি মারতে মারতে বলে, শ্বশুর বাড়ি পেয়ে আমাকে ভুলে গেছিস? আমি বাড়ি গিয়ে আম্মুকে বলে দেবো তুই আমাকে একা রুমে ঘুমাতে দিয়েছিস। নূর বুঝতে পারলো বোনের কষ্টটা। মেয়েটা কান্না করছে। নূরেরও খুব কান্না পেয়ে গেল। তার আব্বু তাদের তিন বোনকে খুবই আদর করে, কিন্তু সোনাটাকে একটু বেশি আগলে রাখে, আবার একটু আদরও করে বেশি। ও ছোট বলে না। সোনাইরা জন্মের পর মিসেস জামান অখুশি হয়েছিল। সে ভেবেছিল ছেলে হবে, কিন্তু আল্লাহ তাকে মেয়ে দিয়েছে, তাই একটু বেজার হন। কিন্তু মিসেস জামানের অখুশি দেখে মিস্টার জামান বকেছিল, কারণ তার তিন কন্যাকে তিনি তিন জান্নাত মনে করেন। নূরের ভেবে কান্না পায় তার বোনটা কষ্ট পেয়েছে, কত আদরের বোন তার। নূর বোনকে বুকে জড়িয়ে কপালে চুমো খায়, আদর করে বোনকে অনেক কিছু বুঝিয়ে বলে, তুই তো ঘুমিয়েছিলি, তাই তোকে আনতে পারিনি সোনা, কাঁদিস নে বোনু আমার। এই সুনাইরার কান্নায় সাফিনের ঘুম ভেঙে যায়। সে দেখে দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাছে। সুনাইরা মেয়েটি কান্না করছে কেন, এসব ভাবতে ভাবতে সাফিনের চোখ দেয় নূরের পিঠে। ব্লাউজের ফিতা খোলা, কালকের দুষ্টমির দাগ নূরের পিঠে দৃশ্যমান। সাফিন আস্তে করে নূরের পিঠের ব্লাউজের ফিতা বেঁধে দিল। নূর বুঝতেও পারল না, সে তো তার বোনের মন ভাঙাতে ব্যস্ত। তারপর সাফিনের সাথে টুকিটাকি কথা হলো। 4 দিন পর সকাল পেরিয়ে দুপুর হতে আস্তে করে রোদের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে চলছে। রাস্তায় অনেকের রোদ থেকে ছাতা ব্যবহার করছে। ঢাকার শহর আবারও দিনের বেলায় ব্যস্ততার নগরীতে পরিণত হয়েছে। শহরের অলিগলিতে, রাস্তাতে হকাররা প্যাঁপু বাজিয়ে হাঁকে আর হাঁটে। আজ 5 দিন হতে চলেছে নূর আহমেদ ম্যানশনে আছে। তার মধ্যে 3 দিন ধরে সাফিন আর নূরের মান-অভিমান চলছে। সাফিন আগে চোরের নূরকে কাছে পেতে চায়, কিন্তু ইগোর কারণে কাছে যাচ্ছে না। নূর আসার 1 দিন পর থেকে বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাফিনের কাছে গিয়ে মেসির মতো ভ্যান করে বাড়ি যাবে বলে। সাফিন প্রথমে কানে না নিলেও এখন বেশ বিরক্ত হচ্ছে। তার উপর আবার সাফিন নূরের উপর অভিমান করেছে নাকি রাগ করেছে বোঝা যাচ্ছে না। সাফিন নূরের কাছে গেলে নূরও শুধু পালাই পালাই করে। বোকা বউটা বুঝেও না স্বামী তার অভিমান করেছে। নূর সকালের সাথে স্বাভাবিক আচরণ করলেও সাফিনের সাথে অস্বাভাবিক আচরণ করে। আহমেদ ম্যানশনে আসার পর থেকে সকালের সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু
একাকী দুজনের ফাজলামি করে, তখন নূরের খুবই লজ্জা লাগে, আর সেই ইফেক্ট পড়ে সাফিনের উপর। সে তার জন্য সাফিনের কাছে যেতে লজ্জা পায়, আর সাফিন বেচারা তো জানেও না এসব ব্যাপারে। ভাবি লিমা আপু তোমাকে যেতে বলেছে, আমার রুম আছে। আচ্ছা যাও, আমি আসছি। নাবিলা চলে যেতেই নিলেই নূর আবার ওকে ডাকে থামিয়ে দেয়। নাবিলা, তোমার ভাইয়া কোথায় বলতে পারবে? আসলে অনেকক্ষণ ধরে দেখছি না, তাই তো ডাকে। বাব্বা, আমার পিচ্চি ভাবে দেখি আমার ইভান ভাইয়াকে মিস করছে। রুমা বলে উঠল কথাগুলো। রুমা হলো সাফিনের মামাতো বোন। রুমার মা বাবার সাথেই এসেছে এই বাড়িতে। রুমা হলো সাফিনের বয়সী, আর লিমা হচ্ছে সাফিনের খালাতো বোন। ওর মা বাবা এই বাড়িতে আছে। সকলের উদ্দেশ্য হলো নূরকে দেখতে আসা। গত 2 দিন আগেই বাড়িতে এসেছে। রোমা যাচ্ছিল সাফিনের খোঁজে। ওর কলেজে কি যেন সমস্যা হয়েছে, তা নিয়ে কথা বলতে। রোমা অনার্স শেষ করেছে, এখনো মাস্টার্সে ভর্তি হয়নি। রোমা আর সাফিনের সম্পর্ক হলো বুনোল আর বাঘা তেঁতুলের মতো। সমবয়সী হওয়ার কারণে সবসময় মারপিট লেগেই থাকে। ওর আঘাত হয়েছে, স্বামী বিদেশ থাকে, পড়ালেখা করে, পাশাপাশি চাকরিও করে। অন্যদিকে লিমা হলো প্রেম প্রীতির মাস্টার। প্রেমে পড়ার প্রবণতার দিকে আছে বেশি ওর মধ্যে, কিন্তু ভাবেন না সাফিনের এর মধ্যে প্রেমে পড়েছে। সে তো সাফিনকে জমের মতো ভয় পায়। একবার প্রেম করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল সাফিনের কাছে, তাই। রোমা আবারও বলে ওঠে, ছোট ভাবি বোধহয় লজ্জা পেয়ে গেছে। না না আপু, আমার আর তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তার জন্যই বলছিলাম। পাশ দিয়ে শুভ্র আর লিমা যাচ্ছিল। নূরের ইম্পর্টেন্ট কথাটি শুনে ওরা সকলে একসাথে বলে উঠল, ইম্পর্টেন্ট? কি এমন ইম্পর্টেন্ট কথা বলবে ভাবি? যারা শুভ্র কথায় নূর লজ্জা পেয়ে যায়। রুমা বলে, কিরে খাম্বা, তুই এলে কোত্থেকে? ভাবিকে যারা গানটি শুনিয়ে দে। আর দিনে দিনে এত খাম্বা হচ্ছিস কেন? খাম্বা বলাতে শুভ্র চটে যায়, ক্ষিপ্ত হয়ে বলে, এই রুমা আপু, একদম খাম্বা বলবে না। আল্লাহ আমাকে লম্বা আর চিকন বানিয়েছে, তাতে আমার কি দোষ বলো? রুমা যেই কিছু বলতে যাবে তখনই এসে হাজির হয় সাফিন। সাফিনকে দেখে ওরা সকলে বলে ওঠে, নূর তোমার ইম্পর্টেন্ট লোক। গল্পটি চলতে থাকবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন।